প্রথমত হচ্ছে যে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ট্রানজিশনের কথা বলছেন আপনি, একটা রূপান্তরের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলাম, আন্দোলনের সমর্থন ছিল এবং লেখালেখির মাধ্যমে যতটুকু সক্রিয়তা সম্ভব ততটুকু সক্রিয়তা বজায় রেখেছি। আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল যে গণমাধ্যমের সংস্কারের বিষয়ে আমি তাদেরকে হেল্প করতে পারি কি না। আমি সেই দায়িত্ব গ্রহণে রাজি হয়েছিলাম এবং একটা কমিশন সরকার গঠন করেছিল। সেই কমিশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের ভূমিকা জনবান্ধব কিনা, গণমুখী কিনা, আসলেই এটা গণমাধ্যম হয়ে উঠতে পারছে কিনা, না পারলে কেন পারছে না, এবং সেখানে কিভাবে এটা করা সম্ভব সেই বিষয়ে মোটামুটি একটা অনুসন্ধান পরিচালনা করি। মাস তিনেক সময় আমাদের হাতে দেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা সারা দেশে এই গণমাধ্যমের সাথে সম্পর্কিত যারা পেশাজীবী, মালিক, সম্পাদক এবং কর্মী, সাংবাদিক এবং অসাংবাদিক কর্মী, আর সবচাইতে বড় অংশীদার পাঠক, দর্শক, শ্রোতা, এদের মতামত গ্রহণের চেষ্টা করেছে এবং এদের মতামতের ভিত্তিতেই, তাদের মূল্যায়নের ভিত্তিতেই, তাদের চাহিদা, প্রত্যাশা, সেটার ভিত্তিতেই আমরা আমাদের সুপারিশমালা পেশ করেছি সরকারের কাছে। এখন আপনি বলছেন যে আন্দোলনের আগে মূল চরিত্র হিসাবে যাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দেখতাম কিংবা সংবাদপত্রের পাতায় দেখতাম, এখনও তো তাদেরই দেখছি। পরিবর্তন কোথায় হলো? পরিবর্তন কোথায় হলো? আছে, পরিবর্তন অবশ্যই আছে। সেটা হচ্ছে যে এখন মন খুলে সরকারের সমালোচনা করতে পারছেন, মন খুলে রাজনীতিকদের সমালোচনা করতে পারছেন, সেখানে কোনো বাধা আসছে না। আপনি যে কোনো বার্তা কক্ষে কথা বলে দেখতে পারেন, আপনার নিজের প্রতিষ্ঠানের অভিজ্ঞতাও আপনি এখানে স্মরণ করে দেখতে পারেন যে গত সরকারের পতন ঘটার পর থেকে এ পর্যন্ত সময়ে কোনো গোয়েন্দা সংস্থা থেকে আপনাদের কাছে কোনো ফোন এসছে কিনা, আপনাদের কাছ থেকে সরকারের কোনো মন্ত্রীর ফোন এসছে কিনা যে এই সংবাদ আপনাদের প্রত্যাহার করতে হবে, অথবা এই সংবাদ এই শিরোনামে যেতে পারে না, এই শিরোনাম বদলান, এরকম কোনো কিছু এসছে কিনা। এমনকি সরকারি বিজ্ঞাপন দেবার ক্ষেত্রে নীতিমালায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, সেগুলো সব আপনারাই বলতে পারবেন। আমার জানা মতে এগুলোর ক্ষেত্রে এখন আর কোনো বাধা, বিঘ্ন, সরকারের হস্তক্ষেপ এগুলো ঘটছে না। আমি ভুল হলে আমাকে ভুল সংশোধন করে দেবেন। কিন্তু একেবারে পুরোপুরি যে আমরা স্বাধীন হতে পারছি সেটা পাচ্ছি না, এ কথা একেবারে নির্দ্বিধায় স্বীকার করতে হবে। কারণ আমি গত দু একদিন আগেই বলেছি এবং বলতে শুরু করেছি, একাধিক জায়গায় বলেছি যে আমার কমিশনের সুপারিশমালা পেশ করার পর থেকে প্রায় 9 মাস হতে চলল। এই 9 মাসে ওই সুপারিশমালার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যেটা ছিল যে সাংবাদিকতার সুরক্ষা আইন করা হোক, যে আইনের জন্য সরকারের 2 জন উপদেষ্টা, এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, এর আগে অঙ্গীকারও করেছিলেন যে আর কিছু না করতে পারলেও ওই সুরক্ষা আইনটা হবে, তা হয়নি। এবং এই 9 মাসের মাথায়, প্রায় 9 মাসের মাথায়, দেশের সবচাইতে প্রতিষ্ঠিত, পরিচিত, বহুল প্রচারিত সংবাদ মাধ্যম আক্রমণের শিকার হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন যে সংবাদ মাধ্যমের ঝুঁকি, বিপদ এটা কাটেনি। এবং এই বিপদের উৎস মব ভায়োলেন্স, দলবদ্ধ হয়ে সন্ত্রাস করা, দলবদ্ধ হয়ে আক্রমণ করা, দলবদ্ধ হয়ে ভীতি প্রদর্শন করা, সেটা অব্যাহত আছে, চলছে। এটাকে এখন ওই পার্থক্যের কথা যদি বলি, তাহলে পার্থক্য হচ্ছে যে একটি জায়গা থেকে আগে আসতো, অত্যন্ত ক্ষমতাধর একটি জায়গা থেকে নিয়ন্ত্রণের চেষ্টা আসতো, ভয়ভীতি দেখানো হতো। এখন সেখান থেকে আসছে না,
কিন্তু এখন কোত্থেকে আসছে সেটা বলা মুশকিল। হঠাৎ করেই কোথাও দলবদ্ধ হয়ে লোকজন দাঁড়িয়ে যায়, এবং এরা দাঁড়িয়ে যায় কখনো রাজনৈতিক উদ্দেশ্যে, কখনো ব্যবসায়িক উদ্দেশ্যে, কখনো গোষ্ঠীগত উদ্দেশ্যে, কখনো ব্যক্তির স্বার্থে। এবং এইখানে দেশপ্রেমের কথা বলা হয়, এইখানে ধর্মের কথা বলা হয়, এখানে ভারত বিরোধিতার কথা বলা হয়, এখানে নানান বিষয় সামনে চলে আসে। তো সেগুলোর সম্মিলনে কি ঘটতে পারে, কি ঘটে, তা তো আমরা প্রত্যক্ষ করেছি। আপনি যেটা বলছেন আগের মবের কথা, সে আগের মবটা ছিল সোশ্যাল মিডিয়া ট্রল। সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ মাধ্যমকে হুমকি ধামকি ইত্যাদি দেওয়া হতো। আর একটা হয়েছে, হ্যাঁ, সরকারি দলের ছাত্র সংগঠন, সরকারি দলের যুব সংগঠন, তারা বিভিন্ন জায়গায় হামলা টামলা করেছে, ব্যক্তিগতভাবে সাংবাদিকদেরকে লক্ষ্য করে হেনস্থা করা, পত্রিকা পোড়ানো, এগুলো করেছে। কিন্তু সংঘবদ্ধভাবে এত গুরুতর রূপে হামলা করা, যেখানে একটি পত্রিকা অফিসে আগুন দিয়ে আপনি সেখানে ফায়ার ব্রিগেডকেও যেতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন, সেখানে কর্মীরা আটকা পড়েছে এটা জানার পরেও আপনি তাদেরকে মেরে ফেলতে চান, যে তারা পুড়ে মরুক, এইরকম আক্রমণ এর আগে কখনো হয়নি। এত ভয়াবহ আকারে, এত গুরুতর আকারে কোথাও হয়নি। এর আগে সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে, একজন সম্পাদককে, দৈনিক সংগ্রামের সম্পাদককে তার অফিসের মধ্যে ঢুকে মারধর করে সেখান থেকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ছাত্রলীগ করেছে, এবং সেটার বিরুদ্ধে বিরোধিতা, সমালোচনা, এটা যত ছোট আকারেই হোক না কেন, সংবাদপত্র শিল্প থেকেও হয়েছে, এবং সাধারণ মানুষও তার প্রতিবাদ করেছে। সবাই অতটা জোরালোভাবে করতে পারেনি, কারণ তখন রাষ্ট্রীয় সন্ত্রাস বা রাষ্ট্রীয়ভাবে মানুষকে আতঙ্কের মধ্যে রাখার, ভয় দেখানোর একটা ব্যবস্থা সচল ছিল, সেই কারণে করতে পারেনি। কিন্তু তারপরেও হয়েছে প্রতিবাদ। একটি পত্রিকার অফিসের সামনে তাদের পরিবহনের যান, সেই যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এইভাবে দুটো পত্রিকা অফিসে আগুন দেওয়া এবং একটি ভবন পুরো পুড়িয়ে ফেলা, আরেকটি ভবনের অর্ধেক, এই যে ডেইলি স্টার ভবনের নিচের 4 তলা পুরোটাই ভস্মীভূত হয়েছে। তো এরকম তো ভয়াবহতা এর আগে দেখা যায়নি। সেই তালিকার মধ্যে ছিল অত্যন্ত গুরুত্বের সাথে, অগ্রাধিকারের সাথে, যে সাংবাদিকতার সুরক্ষা আইন করতে হবে, যে কথাটা আমি একটু আগে বললাম, যেটা হয়নি। আমরা স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের কথাও বলেছিলাম। সেই স্থায়ী গণমাধ্যম কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতো যে গণমাধ্যমের ভুল রিপোর্টিং, অপপ্রচার বা মিথ্যাচার, এরকম কোনো কিছু ঘটলে ক্ষতিগ্রস্তরা যাতে শুধু ক্ষতিপূরণ না, বিচার পায়, যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির প্রতিকার পায়, সেরকম একটা কর্তৃপক্ষ, সেরকম একটা ব্যবস্থা, আরবিট্রেশনে সালিসি ব্যবস্থা যেন থাকে। এবং সেই সালিসি ব্যবস্থার জন্যেই গণমাধ্যম কমিশন স্থায়ী করতে বলেছিলাম। দেশে সংবাদপত্রের জন্য প্রেস কাউন্সিল আছে একটা, এটা বহুদিন ধরেই আছে, 74 সাল থেকে, কিন্তু এটা একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং ওই প্রতিষ্ঠানের সংবাদপত্র ছাড়া অন্য কোনো সংবাদ মাধ্যমের উপরে এখতিয়ার নেই। কিন্তু এখন বাংলাদেশে প্রধান মাধ্যম কি? প্রধান মাধ্যম অনলাইন, তারপরে টেলিভিশন, আর তারপরে খবরের কাগজ। তো এখন টেলিভিশন এবং অনলাইনকে কি আপনি কোনো ধরনের জবাবদিহির মধ্যে আনবেন না, কোনো ধরনের তদারকির মধ্যে আনবেন না? যদি আনতে চান তাহলে একটা সমন্বিত কর্তৃপক্ষ দরকার। আমরা সেই জন্যেই সাংবাদিকতার বিষয়ে তদারকি করতে পারে এরকম একটা সালিসি প্রতিষ্ঠান, এরকম একটা তদারককারী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বলেছি, সেটা হলো স্থায়ী গণমাধ্যম কমিশন। সে বিষয়েও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। আমরা বলেছিলাম যে সংবাদ মাধ্যমের সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যম আর্থিকভাবে টেকসই না, ব্যবসা সফল হচ্ছে না। ব্যবসা সফল কেন হচ্ছে না? কারণ তাদের যে বিজনেস মডেল তারা অনুসরণ করছে সেটা খুবই প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে, এবং এই প্রতিকূলতার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা চলবে ততক্ষণ পর্যন্ত তারা সাহায্যের জন্য কারো না কারো মুখাপেক্ষী হবে। সেটা সরকারের মুখাপেক্ষী হতে পারে,
সেটা কোনো কর্পোরেট গোষ্ঠীর মুখোমুখি হতে পারে, সেটা সম্পূর্ণভাবে বিজ্ঞাপনদাতার মুখোমুখি হতে পারে, সেটা রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী তাদের সাহায্যের মুখোমুখি হতে পারে। এবং যাদের সাহায্যের উপরে তারা নির্ভরশীল হবে তারা তাদের স্বার্থকেই প্রাধান্য দেবে, তাদের স্বার্থকেই সুরক্ষা দেবে। সেইখানে স্বাধীন সাংবাদিকতা এবং গণমুখী জনকল্যাণের সাংবাদিকতা সেটা প্রত্যাশা করা যাবে না। তো সেই কারণে আমরা একটা টেকসই ব্যবসায়িক মডেল যাতে তৈরি হয় তার জন্য বলেছিলাম যে কতগুলো ব্যবস্থা দ্রুত গতিতে নেওয়া উচিত। তার মধ্যে একটা হচ্ছে যে সংবাদপত্রের ক্ষেত্রে প্রচার সংখ্যা নিয়ে এক ধরনের তেলেসমাতি কারবার আছে, এবং এই তেলেসমাতি কারবারের লাভবান হয় নামে মাত্র সংবাদপত্র যেগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যেই, সরকারি বিজ্ঞাপন নেওয়ার জন্যেই যেই পত্রিকাগুলো কতগুলো বেরোয়, এবং এগুলোর সংখ্যা শত শত, সেই সমস্ত পত্রিকার তারা বিজ্ঞাপন নিয়ে যাচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলো ভালো কাগজ হতে পারে, ভালো কাগজ হওয়ার চেষ্টা করছে এবং ভালো কাগজ হয়ে আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। সুতরাং তারা যাতে সেই ক্ষতি এড়াতে পারে সেই জন্যে তাদের জন্য কতগুলো সুবিধার কথা আমরা বলেছিলাম যে এই জালিয়াতিটা বন্ধ করতে হবে। এই তেলেসমাতিটা বন্ধ করার জন্যে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংযুক্ত করে, আর এই শিল্পের যে বিভিন্ন অংশীজন আছেন যেমন সাংবাদিক এবং মালিক, শ্রমিক, আপনার বিজ্ঞাপনদাতাদের সংস্থা আছে, সেই বিজ্ঞাপন এজেন্সিগুলোর সংস্থার প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধি, বিশেষ করে বিভিন্ন এনজিও আছে, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এগুলো যাচাই করা হোক, এবং যাচাই করে এই লিস্ট মানে ত্রুটিমুক্ত করা হোক, নির্ভরযোগ্য ত্রুটি তালিকা। এবং সেই একই সাথে আমরা আরও বলেছিলাম যে সমস্ত পত্রিকার তাদের প্রচার সংখ্যার উপরে ভিত্তি করে তো আয় ঠিক করে যে কত আয় হলো, এবং সেই আয়ের উপরে তাদের আয়কর দিতে হয়। সুতরাং আয়কর সার্টিফিকেটও এটা সত্যতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হোক। কেউ দাবি করলেই তার কাগজ 40,000 চলছে বা 10 লাখ চলছে বা 5 লাখ চলছে, এটা দাবি করলেই সেটা মেনে নেওয়া অযৌক্তিক হচ্ছে। কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হলো না, যে এটা যাচাই করার প্রক্রিয়া। একইভাবে টেলিভিশনের বিজ্ঞাপনের ক্ষেত্রেও এই একই তেলেসমাতি চলছে, টিআরপি নির্ধারণ। এবং টিআরপি নির্ধারণের ক্ষেত্রেও আমরা ওই একই ধরনের পদ্ধতি, যে অংশীজনদেরকে, ওই শিল্পের অংশীজনদেরকে অন্তর্ভুক্ত করে এবং বিজ্ঞাপনদাতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করে টিআরপি যাচাইয়ের সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য বলেছিলাম। সেটাও করা হয়নি। আমরা গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়ের উপরে যে কর্পোরেট আয়করের হার, সেই আয়করের হার কমানোর জন্য বলেছিলাম। কারণ এরকম আমরা প্রমাণ পেয়েছি যে গণমাধ্যম প্রতিষ্ঠান অন্তত ডজনখানেকের বেশি, 1.5 ডজন প্রতিষ্ঠান হবে যারা যথেষ্ট ভালোই আয় করছেন, এই এত প্রতিকূলতার মধ্যেও লাভ করছেন, কিন্তু সেই লাভটা থাকছে না যখন কর্পোরেট কর দিতে হচ্ছে পুরো আয়ের উপরে। কর্পোরেট করের হারটা হচ্ছে 27.5%। এটা অন্যায়। অন্যান্য শিল্পে যেমন রপ্তানি খাতের গার্মেন্টস শিল্পে এটার হার 10% বা তারও কম। তো একটা জনস্বার্থের প্রতিষ্ঠান, শিল্প, তাদেরকে ওই রপ্তানিমুখী খাতের কোম্পানির থেকেও বেশি হারে কর্পোরেট ট্যাক্স দিতে হবে, এটা তো যৌক্তিক হয় না। আমরা সেটা কমাতে বলেছিলাম। আবার বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সাংবাদিকদেরকেই, যেমন ধরেন যারা কলাম লেখেন কিংবা যারা ফ্রিল্যান্স কাজ করেন কিংবা টেলিভিশনে যারা ফ্রিল্যান্স কাজ করেন, টক শোতে আসেন, এদের প্রত্যেককে তাদের আয়ের উপরে অগ্রিম কর কেটে রাখা হয়। অথচ এমনও আছে যে একটা লোক সারা বছরে 20টা কলাম হয়তো লেখে, তার চাইতে বেশি লেখে না, এবং ওই 20টা কলামের জন্য তার যা আয় হয় সেটা করযোগ্য হয় না, এবং হয়তো তার আর অন্য কোনো আয়ের উৎস নেই। মফস্বলে এরকম অনেকেই আছেন ঢাকার বাইরে। তাদের কাছ থেকে যদি আপনি ওই 5% করে বা 10% করে, 5% করে এখানে
এক অগ্রিম কর কেটে রাখা হয়, এটা গুরুতর অন্যায়। আমরা বলেছিলাম এই অগ্রিম কর কেটে নেওয়ার প্রথা বাতিল করা হোক। এগুলো খুব আশুকরণীয় ভিত্তিতে হিসাবেই করে ফেলা যেত, এগুলোর জন্য খুব বেশি সমস্যা হতো না, কিন্তু সরকার এগুলো কোনোটাই করেনি। আমি তো এখন আর দেখি না যে আগামী সময় এখন আমাদের হাতে আছে, তার মধ্যে সরকার এসব পদক্ষেপের কোনোটা বাস্তবায়ন করবে বা করার আগ্রহ তাদের আছে। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো সংস্কার কমিশনের পরে যে 5টি সংস্কার কমিশন হলো, তাদের কারোরই কোনো সুপারিশ তাদের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করেনি। এটা নিয়ে আমরা কথা বলেছি তখন, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ তারা রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করার বিষয়ে সবচাইতে বেশি মনোযোগী দিয়েছিলেন। সেটা তারা থাকতেই পারেন, সে বিষয়ে আমার আর কোনো নতুন কিছু বলার নেই। কিন্তু আমাদের দিক থেকে আমরা যে সমস্ত কমিশনগুলোর থেকে প্রস্তাব দিলাম, সুপারিশগুলো দিলাম, সেই সব সুপারিশের ক্ষেত্রে একমাত্র নারী কমিশন ছাড়া আর অন্য কোনো কমিশনের কোনো সুপারিশের বিষয়ে কি কোনো রাজনৈতিক বিরোধিতা এসছে? আমাদের গণমাধ্যম কমিশনের সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দল কিংবা নাগরিক সমাজ কিংবা এই শিল্পের কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কোনো সংস্থার পক্ষ থেকে কোনো বিরোধিতা এসছে? আসেনি। তো তাহলে তো এখানে একটা ঐক্যমত্য এমনিতেই আছে, কারণ বিরোধিতা নেই, ধরে নেওয়া যায় ঐক্যমত্য আছে। তারপরেও দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বলে যাকে গণ্য করা হয় এখন, নির্বাচনে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত গণ্য করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের যে 31 দফা সংস্কার কর্মসূচি, তার 12 নম্বর দফাটা পড়ে দেখেন। সেখানে পরিষ্কার করে এই গণমাধ্যম কমিশন করার কথা বলা হয়েছে। কি উদ্দেশ্যে? সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য। তো তারপরে কি আমরা ধরে নিতে পারি না যে এটাতে রাজনৈতিক সমর্থন আছে, ব্যাপক হারেই আছে? কিন্তু সরকার সেটা বিবেচনায় নিয়েছে বলে আমাদের কাছে মনে হয় না, এবং আমরা কোনো প্রমাণ দেখি না, আলামত দেখি না। সরকারের ভয় কিসে সেটা সরকার বলতে পারবে, আমি সরকারের ভেতরের কোনো খবর আমার কাছে নেই। তবে আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এর আগে অন্তত একজন উপদেষ্টা খুব স্পষ্ট করে বলেছিলেন যে তিনি তার দায়িত্বে পালনের মধ্যেই, এমনকি একবার সময় দিয়েও বলেছিলেন যে 2 মাসের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইনটা করে যাবেন। এই আইন করতে, সাংবাদিকতা সুরক্ষা আইন এবং গণমাধ্যম কমিশনের আইন করতে, যাতে সরকারের বা উপদেষ্টাদের কোনো অজুহাতের মুখে পড়তে না হয়, সে কারণে আমরা তার খসড়াও তৈরি করে দিয়েছিলাম। এবং খসড়া কিন্তু কোনো অনভিজ্ঞ লোক করেননি, একজন সাবেক বিচারক করেছেন, এবং সেটা ভেটিং করেছেন আইন বিষয়ে বিশেষজ্ঞ একজন ব্যারিস্টার, এবং আইন নিয়ে কাজ করেন এরকম একটি আইনি প্রতিষ্ঠান, বেসরকারি নাগরিক সংগঠন, আইন ও অধিকার নিয়ে কাজ করা নাগরিক সংগঠন। কিন্তু তারপরেও সেটা নিয়ে আলোচনা হলো না, আলোচনায় কোনো অগ্রগতি নেই। এই আলোচনায় অগ্রগতি না থাকার মূল কারণ হচ্ছে আমলাতন্ত্র। আমলারা চান না যে এই ধরনের কোনো আইন হোক এবং এই ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ে উঠুক, স্থায়ী গণমাধ্যম কমিশন। যদি একটা স্থায়ী গণমাধ্যম কমিশন হয়, তাহলে তাদের ক্ষমতা, তাদের কর্তৃত্ব, এটা খর্ব হবে। কোনো সরকারি আমলাই তাদের কর্তৃত্ব খর্ব হোক এটা চান না। এসব সুপারিশের ভবিষ্যৎ কি সেটা আমি বলতে পারবো না, কারণ এগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে এই সরকারের বাকি যে কয়দিন আছে সেই কয়দিন তারা কাজে লাগাবে কিনা তার উপরে, অথবা নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার আসবে সেই রাজনৈতিক সরকার আদৌ এই সুপারিশগুলো পড়ে দেখবেন কিনা সেটার উপরে। সুতরাং এই বিষয়ে ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করা আমার জন্য সমীচীন হবে না। তবে সাংবাদিকদের তরফ থেকে কিন্তু কোনো আগ্রহ, উৎসাহ কিংবা দাবি এটা আমরা প্রত্যক্ষ করছি না। তারা কেন এটাতে উৎসাহী বোধ করছেন না সেটার কারণ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে
রাজনৈতিক বিভাজন আছে, দলগত বিভাজন, এবং এই দলগত বিভাজন থাকার কারণে কোনো বৃহত্তর ঐক্য নেই। ইউনিয়ন যেটা আছে, সেই ইউনিয়ন তার রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করতেই ব্যস্ত, এবং সেই কারণে তাদের দিক থেকে এই সংস্কার বাস্তবায়নের কোনো তাগাদা দেওয়ার প্রয়োজন তারা অনুভব করে না, বরং তারা রাজনৈতিক দল, তাদের যে দলের প্রতি আনুগত্য, সেই দলের কাজে কিভাবে লাগা যায় বা সেই দলের কাছ থেকে কি সুবিধা আনা যায় ব্যক্তি হিসাবে, সেদিকেই তাদের মনোযোগ বেশি। আবার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন আপনি, যে আমরা নিরুৎসাহিত করেছি যে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের বিষয়ে, এটা একেবারে খুব যৌক্তিক কারণ আছে। আপনি দেখেন বিভিন্ন বিট ভিত্তিক সংগঠন, এবং এই বিট ভিত্তিক সংগঠনগুলোর কাজ কি? বিট ভিত্তিক সংগঠনগুলো নানা ধরনের পুরস্কারের প্রবর্তন করেছেন। এখন কার অর্থে আপনি পুরস্কার দিচ্ছেন? যাদের বিরুদ্ধে, যাদের অনিয়মের বিরুদ্ধে আপনার তদন্ত করার কথা, যাদের অন্যায়ের বিরুদ্ধে আপনার কলম ধরার কথা, তাদের অর্থেই মাত্র কিছুদিন আগেই পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকদের। তো এই লজ্জা আপনি কোথায় রাখবেন? আমরা দেখেছি বিভিন্ন মাঠ পর্যায়ের অনুসন্ধানে যে একটা উপজেলায় 5টা প্রেস ক্লাব, একটা জেলায় প্রেস ক্লাবের যে ভবন, এই ভবন সরকারের কাছ থেকে বরাদ্দ নেওয়া, অর্থাৎ সরকারি সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি। সেই ভবনটা কিছু বিনিয়োগ করে, দোকানপাট অথবা অন্য কিছু করে ভাড়া দেওয়া হয়। সেই ভাড়ার আয় নিয়ে বিরোধ। আয়টা কার হাতে যাচ্ছে সেটার হিসাব দেওয়া হচ্ছে কিনা, কে কোন কাজে ব্যবহার করছেন, এই ভাগাভাগির বিরোধে সাংবাদিকদের অনৈক্য তৈরি হচ্ছে। তো প্রশাসন কেন এইসব প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেবে? আমরা বলেছিলাম যে প্রেস ক্লাবের মতন প্রতিষ্ঠান হচ্ছে সাংবাদিকদের বিনোদনের ক্লাব। এটা নিছকই ক্লাব, এটা কোনো ইউনিয়ন না যে দাবি নিয়ে সাংবাদিকদের বা সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য কাজ করছে। সেটা তাদের করার কথাও না, কাজও না, তারা সেটা করছেও না। সুতরাং তাদেরকে সরকার কেন স্বীকৃতি দেবে বা কেন পৃষ্ঠপোষকতা দেবে? সে কাজটা সরকার বন্ধ করতে পারত, কিন্তু করে না। সরকারের মন্ত্রীরা, মানে উপদেষ্টারা, আপনি দেখবেন যে এখনও এইসব বিভিন্ন অ্যাসোসিয়েশনের, বিটভিত্তিক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হন। সেই বিটভিত্তিক অ্যাসোসিয়েশনের সদস্য এবং কর্মকর্তাদের ডেকে নিয়ে ব্রিফ করে তাদের ইচ্ছা মতন তাদের পক্ষে প্রতিবেদন তৈরি করান। এগুলো ঘটছে এবং এগুলো ঘটতেই থাকবে ভবিষ্যতে রাজনৈতিক সরকারের সময়। কারণ একটা সুযোগ এসেছিল পরিবর্তন ঘটানোর, সেই পরিবর্তন সম্ভব হলো না। এখন যা হবে বা যা হয়েছে তা হচ্ছে পুরনো ব্যবস্থাকেই স্থায়ী বন্দোবস্তে পরিণত করা। আমলাতন্ত্র আমলারা ঠেকিয়ে রেখেছেন, অন্য কোনো কারণ নেই। আর সরকারের দিক থেকে এটা বলা দরকার যে দুর্ভাগ্যজনক তথ্য মন্ত্রণালয় সরকারের অগ্রাধিকারের তালিকায় বা গুরুত্বের তালিকায় অনেক পিছনে ছিল, যেই কারণে দেখেন মাত্র কতদিন হলো এই সরকারের, 1 বছরের একটু বেশি, 18 মাসে আপনার মন্ত্রণালয়ে 3 বার নেতৃত্বের পরিবর্তন। শুরুতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কোনোদিন রাজনীতি করার অভিজ্ঞতা ছিল না, রাষ্ট্র চালানো তো খুবই দূরের কথা, মন্ত্রণালয় চালানোরও কোনো সুযোগ ছিল না। তো এই যে পরিস্থিতি, তারা মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্তই সেভাবে সামনে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেননি। এটা হচ্ছে বাস্তবতা। আমরা যে অগ্রাধিকারের তালিকা দিয়েছিলাম, যেটা আশু করণীয়, তার মধ্যে কিন্তু এটা ছিল যে বিটিভি, বেতার এবং বাসসের একীভূত করে এটাকে স্বায়ত্তশাসন দেওয়া হোক। সরকারের দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা সেটা করবেন, এবং উপদেষ্টা পরিষদের থেকে প্রথমে একটি উপকমিটি করে দেওয়া হয়েছিল কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে। সাবেক বর্তমান শিক্ষা উপদেষ্টা যিনি, তার নেতৃত্বে একটি উপকমিটি করে দেওয়া হয়েছিল। সেই উপকমিটি কোনো বৈঠক করেছে বলে আমার জানা নেই, আমরা অন্তত সংবাদ মাধ্যমে সেরকম কোনো খবর দেখিনি। তারপরে আবার পরে নতুন আরেকটি উপকমিটি হয়েছে উপদেষ্টাদের, ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে। সেই উপকমিটিও এসব সুপারিশ বাস্তবায়নের জন্য এ পর্যন্ত কিছু করেছে এমন কোনো ইঙ্গিত, আলামত, কোনো কিছুই আমরা পাইনি।
টেলিভিশনের স্বায়ত্তশাসনের জন্যে মাহফুজ আলম একবার উদ্যোগ নিয়ে সময় নিয়ে কাজ শুরু করেছিলেন বলে বলেছিলেন প্রকাশ্যে, এবং তার ওই উদ্যোগের পরপরই আমরা দেখেছি টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, তারপরে সরকারও পিছু হটেছে, আর আগায়নি। এখন এটাতে স্পষ্টই যে আমলাদের মধ্যে একটা যোগসাজশ আছে এবং সরকারি সুযোগ সুবিধা পরিত্যাগ করতে হবে এরকম বাধ্যবাধকতা কেউ মানতে রাজি না। কিন্তু সেটা মানানো সম্ভব ছিল। সরকার চাইলে যে সংস্কার হয় সম্ভব, এটার প্রমাণ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড তারা ভেঙে দিতে পেরেছেন, দুটো প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পেরেছেন। সুতরাং টেলিভিশন এবং বেতার আর বাসস এটা একীভূতকরণ সরকার যদি করতে চাইতেন, এটা অবশ্যই করা সম্ভব ছিল। সরকার করতে কতটুকু আন্তরিক ছিলেন সেটা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট অবকাশ আছে। জামিন হচ্ছে মৌলিক অধিকার একজন ব্যক্তির, অতএব জামিন না দেওয়াটা এটা অন্যায় করা হচ্ছে, তার মৌলিক অধিকারের লঙ্ঘন হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যাদেরকে মিথ্যা অভিযোগে বা ভুয়া অভিযোগে আটক রাখা হয়েছে সেটাও অন্যায় করা হচ্ছে। আমরা আমাদের কমিশনের প্রতিবেদনে স্পষ্ট করেই বলেছি যে সাংবাদিকদের মধ্যে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ থেকে থাকে, তাহলে যেই অপরাধের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অপরাধেই বিচার করা উচিত। কোনো বাড়তি চাপ প্রয়োগের জন্যে মিথ্যা অভিযোগ চাপানো উচিত নয়। হত্যা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে এটা গ্রহণযোগ্য না। তবে হত্যায় উস্কানির অভিযোগ সেটা রয়েছে। তো যাদের বিরুদ্ধে হত্যায় উস্কানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই উস্কানির মামলা হতে পারে, হত্যার চেষ্টার মামলা হতে পারে, এবং সেই মামলা হলে সেই মামলা জামিনযোগ্য। কিন্তু তাহলে এদের বিনা বিচারে এতদিন ধরে কারাগারে থাকার কথা না। তো এক্ষেত্রে নিশ্চয়ই সরকার অন্যায় করছে এবং সেই অন্যায়ের প্রতিকার এখনও দেখা যাচ্ছে না। আইনমন্ত্রী, আইন উপদেষ্টা বলেছিলেন যে যত সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে সেই মামলাগুলোর যথার্থতা যাচাই করে দেখা হবে, এবং তারা একটা কমিটিও করে দিয়েছিলেন। সেই কমিটি যাচাই বাছাই করে একটা তালিকা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছিল। তো তাহলে এখনও সেটার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন, সেই ব্যাখ্যাটা তার কাছেই চাইতে হবে। এখন আপনারা যদি সরকারের কাছেই এই ব্যাখ্যাগুলো চান তাহলে হয়তো কোনো উত্তর মিললেও মিলতে পারে।